এই যে সমাজে আমরা বাস করছি, এই সমাজটা আসলে কাদের? এক কথায় যদি বলতে হয় নীল, এই সমাজটা সবার, এই সমাজটা মানুষের। সেই সমাজটার আসলে যেভাবে বেড়ে উঠবার কথা ছিল কিংবা গড়ে উঠবার কথা ছিল, সমাজটা কি আসলে সেভাবে বেড়ে উঠেছে কিংবা গড়ে উঠেছে? খুব সহজ কথায় বা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কিভাবে এই উত্তরটা দিই? আজ তাহলে সমাজ গবেষণার অলিতে গলিতেই হাঁটবো, তবে তার আগে সবাইকে তো স্বাগত জানাতে হবে। আগামী প্রকাশনী নিবেদিত ২১-এর বই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা, আর আমার সাথে আছে নীল মাহবুব। এবং আমাদের সাথে আছেন ডক্টর খুরশিদ আলম, একজন সুপরিচিত সমাজ গবেষক। তার সাথে আমরা আজকে কথা বলবো এবং বলা হয় যে দক্ষিণ এশিয়ায় যে কয়জন সমাজ গবেষক আছেন তাদের মধ্যে কিন্তু তিনি অন্যতম। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে এই যে আমরা যে সমাজে বাস করছি, সেই সমাজটা কি আসলে যেভাবে গড়ে উঠবার কথা ছিল সেভাবে গড়ে উঠেছে? না, সেটা বলা যাবে না। আমাদের যে একটা কাঙ্ক্ষিত সমাজের চিন্তা ছিল শুরু থেকেই, কিন্তু সেই অনুযায়ী সমাজটা সেভাবে তৈরি করা যায়নি বা গড়ে ওঠেনি। তাহলে এই বইটি লেখার মানে কারণটা কি এইবার জানতে চাইবো। হ্যাঁ, এটাও একটা প্রধান বিষয় যে সমাজের যত রকমের অসঙ্গতি আছে, অনিয়ম আছে, দ্বন্দ্ব আছে, সংঘাত আছে, দারিদ্র্য, বেকারত্ব ইত্যাদি অনেক বিষয় আছে, যেগুলো সম্পর্কে আসলে আমরা যদি গভীরভাবে অনুসন্ধান না করি, গবেষণা না করি, তাহলে তো এটার কোনো সমাধান বের করা যাবে না। তাছাড়া যদি আপনি একটা সমস্যার সমাধান করেন, দেখা যাবে যে আরেকটা সমস্যা বেড়ে যাচ্ছে। সুতরাং এর মধ্যে পারস্পরিক যে নির্ভরশীলতা আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ভালোভাবে গবেষণা করে তারপর আমাদের কর্মকৌশল ঠিক করতে হবে। সেই জন্য মূলত এই বইটা লেখার প্রয়াস। আচ্ছা, সেক্ষেত্রে সমাজ গবেষণা করতে গিয়ে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? আর যদি হতে হয়, কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? হ্যাঁ, সমাজ গবেষণার ক্ষেত্রে সমস্যা তো আছেই। প্রথমত হলো আপনাকে যে যে আহ, আমরা যেটাকে বলি কমিউনিটি বা যেই সম্প্রদায়ের উপরে বা যে লোকজনের উপরে আপনি গবেষণা করবেন, তাদের সেখানে যেতে হবে, তাদেরকে প্রস্তুত করতে হবে। আপনি যে বিষয়ে গবেষণা করতে চাচ্ছেন সেসব বিষয়ে তথ্য পাওয়া এবং তারা তথ্য দিয়ে প্রস্তুত কিনা, এবং সেই বিষয়গুলো আপনারও যে ব্যাপক প্রস্তুতি দরকার সেটা আপনার আছে কিনা ইত্যাদি মিলিয়ে কিন্তু সমস্যা আছে। সমাজ গবেষণার সমস্যা নেই তা না, কিছু কিছু বিষয় আছে সেগুলো সম্পর্কে তথ্যও পাওয়া যায় না, মানে তথ্য দিতে মানুষ রাজি হয় না অথবা পাওয়াও যায় না। এবং যেসব সমাজ গবেষক এখনো আছে তারা আসলে এই গবেষণার ক্ষেত্রে সচরাচর কী ধরনের ভুল করে থাকে? ভুল তো অনেক। আমাদের বিশেষ করে আমি বলবো যে আমাদের দেশে যে প্রশিক্ষণ দেওয়া হয়, যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশিক্ষণ দেওয়া হয়, এটা মোটামুটি বই ভিত্তিক, আমরা বলি বুক ভিউ, বই ভিত্তিক করা হয়। কিন্তু এখানে মাঠ পর্যায়ে সে কীভাবে গবেষণা করবে বা গবেষণা করতে গেলে কী কী চ্যালেঞ্জ তার ফেস করতে হতে পারে, এইসব বিষয়ে খুব সামান্যই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। বা আর একটা বিষয়টা হচ্ছে হাতে কলমে শেখার একটা বিষয়। আর এই বইটা তখন হাতে কলমে শেখার ক্ষেত্রে একটা, আমি বলবো যে খুবই যুগান্তকারী, কারণ এই বইটাতে পুরোপুরি বাংলাদেশের অভিজ্ঞতাগুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন এখানে একটা অধ্যায় আছে যেখানে বাংলাদেশের মাঠ গবেষণার অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতাটা ব্যাপকভাবে বলা আছে। গবেষণার একটা অন্যতম শর্ত থাকে যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হওয়া। তো সেক্ষেত্রে সমাজ গবেষণার ক্ষেত্রে যদি আসি, যে গবেষকদের তো এটা একটা কৌতূহলের জায়গা হবে, যেটা আপনি এই বইতে রেখেছেন, যে আন্তর্জাতিক জার্নালে কিভাবে প্রকাশিত হতে পারবে গবেষণাগুলো। অবশ্যই এটা আসলে হচ্ছে গবেষণা, আমরা বলি কি যে আপনাদের জার্নালিজমের মতো যদি আপনি আপনার তথ্যটা পাবলিশ না করেন, তাহলে এটা কিন্তু পরদিন এটা কিছুই হবে না, অর্থহীন হয়ে যাচ্ছে। এই তথ্য সংগ্রহ করা কোনো কাজে আসে না। আমাদেরও এখানে একই ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি গবেষণার প্রধান শর্ত হলো আপনি গবেষণা করে সাথে সাথে এটা প্রকাশ করার ব্যবস্থা করতে হবে, এবং সেই ব্যবস্থাটা আপনি যদি আন্তর্জাতিক জার্নালে করেন তাহলে দেখা যাবে যে সেই জার্নালের মানে দেশে এবং বিদেশে সমস্ত লোক এটা দেখতে পাচ্ছে যে আপনারা এই গবেষণা এখানে কি পেলেন। তো ওটা না থাকলে কিন্তু আসলে এটা করার পরে যিনি গবেষক তিনিও আসলে আগ্রহ হারাই ফেলেন যদি এটা প্রচার না হয়। আচ্ছা, যে বইটি হাতে আছে সেটি হচ্ছে সমাজ গবেষণা পদ্ধতি। এটি তো আসলে যেই পাঠক পড়বে তারা আসলে জানবে, বা যে গবেষকরা পড়বে তারাও জানবে, কিন্তু আপনার কাছে আমার জানতে চাওয়া, ভালো গবেষক হতে গেলে আসলে কি প্রয়োজন? আমাদের অনেক সময় ভ্রান্ত ধারণা আছে যে আমরা অনেক সময় মনে করি যে খুব মেধাবী ছাত্র না হলে গবেষণা করা যায় না। এটা একদম ঠিক না। যে গবেষণা করার জন্য অবশ্যই মেধা দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার পরিশ্রম।
এবং তার চেয়ে বেশি দরকারকে লেগে থাকা, আমরা বলি যে টেনাসিটি, অর্থাৎ তার নাচড় বান্দার মতো লেগে থাকা, এক্স্যাক্টলি, অর্থাৎ ধরে রাখা, যেটা যে এটা না হলে কিন্তু কখনো গবেষণায় সফল হওয়া যায় না। বাংলাদেশে গবেষণার সংখ্যাটা কম, গবেষণা খুবই কম হয়, এটার কারণটা কি আপনি বলবেন? আমি রিসেন্টলি এটার উপর একটা আর্টিকেল লিখেছি আর কি, দুটা। একটা হলো যে আপনি যখন গবেষকদের প্রশ্ন করবেন, তারা দুই ধরনের উত্তর দেবে। একটা হচ্ছে যে এটা ডিমান্ড নাই, চাহিদা নাই। আবার যখন গবেষক এটা বলবে, আর যারা গবেষণা ব্যবহারকারী যেমন আপনাদের মতো, তারা বলবে যে আমরা তো গবেষণা পাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা বলছে সাপ্লাই নেই, আর একটা বলছে ডিমান্ড নেই, দুই দিকের উত্তর পাওয়া যায়। কিন্তু আসলে এটা ডিমান্ড নেই, এটা ঠিক না। এটা গবেষণার মতো বিষয়টা মূলত আপনার এটা সাপ্লাইয়ের উপরে অনেক বেশি নির্ভর করে। আপনি যত গবেষণা করবেন, মানুষের দৃষ্টি কিন্তু তত বেশি এটার প্রতি আসবে। মানে গবেষণা হলেই আসলে সমস্যার সমাধান করা এক্স্যাক্টলি, সম্ভব। এক্স্যাক্টলি। একদম শেষ দিকে এসে আপনার জীবনে ঢুকতে চাই। আপনার তো বেশ বর্ণময় জীবন এবং কর্মযজ্ঞের যে পরিধি সেটিও কিন্তু বিস্তৃত, বিশাল। এই যে পিএইচডি ডিগ্রি রেকর্ড সময় আপনি লাভ করেছেন, এই বিষয়টা একটু জানতে চাই। আমি দৈনিক ধরেন 12 থেকে 14 ঘন্টা কাজ করতাম, এবং আমার একটাই ছিল যে আমি এই কাজটা, এটা গবেষণাটা আমি শেষ করব এবং এটার এই প্রশ্নগুলোর উত্তর বের করব। তো এইভাবে আমি যখন করছি, তখন করার পরে আমি দেখা গেল যে আমি খুব কম সময়ের মধ্যে শেষ করে ফেলছি। অর্থাৎ আমার আগে যারা ছিল পিএইচডিতে এনরোল, তারা কিন্তু তখনও মাঝামাঝিও যায় নাই, অনেকে এমনকি গ্রাফটও করতে পারে নাই। তখন কিন্তু আমার এটা শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে তখন আমার প্রফেসর বলল যে তুমি তো রেকর্ড টাইমের মধ্যে শেষ করেছো। অর্থাৎ আমাদের ওখানে আমার আগে 73 জন পিএইচডি করেছিল, তাদের সবার চেয়ে কম সময়ে আমি পিএইচডি করেছি। দারুণ দারুণ। মানে এটা তো আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলবার জন্য। ধন্যবাদ আপনাকে। এবং আমরা সেই সমাজটা চাই যে সমাজটা আসলে দিন শেষে মানুষেরই হয়ে উঠবে। সূচনা শেষ করতে হবে। আগামী প্রকাশনী নিবেদিত 21-এর বই থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো লেখকের সাথে একই সময়ে।